সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সকলের প্রতি দোয়া ও আশীর্বাদ থাকলো। তোমরা জানো তোমাদের অষ্টম অধ্যায়ের রসায়নের কেমিস্ট্রি এবং এনার্জি এ সম্পর্কে আলোচনা চলতেছে। আজকে ওই অধ্যায়েরই আলোচনা করব 8.2 8.3 এর ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। তো এখানে ক্যাটায়ন বলতে বোঝাচ্ছে যে মৌলের প্রোটন বেশি ইলেকট্রন কম, অর্থাৎ একটা মৌল স্বাভাবিক অবস্থায় তার প্রোটন এবং ইলেকট্রন সমান থাকে। যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে প্রোটন বেড়ে যায়, তখন সেটা ধনাত্মক চার্জযুক্ত হয় এবং সেটাকে বলা হবে ক্যাটায়ন। আর অ্যানায়ন হইল স্বাভাবিক অবস্থায় মৌলটি প্রোটন এবং ইলেকট্রন সমান থাকে, চার্জহীন। যখন তার বাইরের কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করে তখন সেটাকে অ্যানায়ন বলা হয়। অ্যানায়নগুলোকে সাধারণত আমরা এভাবে লিখি এবং ক্যাটায়নগুলোকে এভাবে দেওয়া হয়। আবার ক্যাটায়ন অ্যানায়নের আরেকটা সংজ্ঞা আছে তোমাদের ইলেকট্রোলাইসিসে, সেটা হলো কোনো তড়িৎ বিশ্লেষণ কোষে যে মৌলটি ক্যাথোড কর্তৃক আকর্ষিত হয় সেটা হলো ক্যাটায়ন। আবার যে চার্জিত মৌলটি অ্যানোড কর্তৃক আকর্ষিত হয় সেটা হলো অ্যানায়ন। তো যাই হোক, আরেকটা এখানে কথা আছে যে ক্যাটায়ন আর অ্যানায়ন এই ব্যাপারটা আরও একটু ধারণাটা মনে রাখতে হবে। ক্যাটায়ন ইজ দ্য deficit area and anion is the large area of electron, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি অঞ্চল যেখানে সেটাকে ধনাত্মক বা ক্যাটায়ন, আর যেখানে ইলেকট্রনের আধিক্য অর্থাৎ রিচ অফ ইলেকট্রন দেন ইট ইজ অ্যানায়ন। তো এখন চার্জ মুক্ত, ডিসচার্জ, তার আগে চার্জ হতে হবে, তারপর তো চার্জ মুক্ত হবে। তো এগুলো যখন চার্জ যুক্ত হয়ে থাকবে এগুলোকে চার্জে মুক্ত করব। তো একে যদি চার্জ মুক্ত করতে হয় তো এ নিশ্চয়ই এভাবে আসছে, ইলেকট্রন ত্যাগ করে আসছে। এখন একে যদি মুক্ত করতে হয় তাহলে এ ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন যখন ত্যাগ করছিল তখন জারিত হয়েছিল, জারিত। ইলেকট্রন যখন গ্রহণ করে এটা হয়ে যাচ্ছে তখন হচ্ছে বিজারিত। বিজারিত ঠিক তেমনি এ যখন ইলেকট্রন গ্রহণ করেছিল, তখন এটা হয়েছিল, তখন হয়েছিল এটা বিজারিত। আবার ইলেকট্রন যখন ত্যাগ করে মাইনাস করে এটা হয়ে যাবে তখন সে হবে জারিত। তাহলে আমরা বলতে পারি ক্যাটায়ন বিজারিত হওয়া মানে হলো চার্জ মুক্ত হওয়া, অ্যানায়ন জারিত হওয়া মানে হলো চার্জ মুক্ত হওয়া। তো এর যে প্রবণতাটা মানে টেন্ডেন্সি টু ডিসচার্জ অ্যানায়ন অ্যান্ড ক্যাটায়ন, এই প্রবণতা সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রবণতা ব্যাপারটা এরকম বোঝাচ্ছে দুটা যদি ক্ষুধার্ত প্রাণী থাকে ধরি, তা যার ক্ষুধা বেশি সে আগে খাবার চেষ্টা করবে, বা যার বেশি অসুবিধা সে দ্রুত তার অসুবিধা দূর করার জন্য চেষ্টা করবে। তো ঠিক তেমনি কে আগে গ্রহণ করবে, কে আগে ছেড়ে দিবে, এই যে প্রতিযোগিতা,
এটাকে বলা হচ্ছে টেন্ডেন্সি টু ডিসচার্জ অফ অ্যানায়ন অ্যান্ড ক্যাটায়ন। তো এই ডিসচার্জের ব্যাপারে আমরা একটু তালিকা দেখি। এই তালিকাটা হচ্ছে যেরকম: লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, এসএন, টিন, পিবি, হাইড্রোজেন, কপার, সিলভার এবং গোল্ড। এই যে ধাতব পদার্থগুলো বা এই মৌলগুলো তাদের সক্রিয়তা অনুযায়ী সাজানো হয়েছে। যেটা সবচেয়ে উপরে আছে সক্রিয়তা বেশি। এই দুটো যদি তুলনা করা যায় তার মধ্যে সক্রিয়তা বেশি। দ্যাট ইজ টেন্ডেন্সি টু রিলিজ ইলেকট্রন from outermost orbital. Lithium is larger than potassium. এই দুটোর মধ্যে তুলনা করলে পটাশিয়ামের ইলেকট্রন রিলিজ করার যে ক্যাপাসিটি, টেন্ডেন্সি টু রিলিজ ইলেকট্রন ফ্রম ইটস আউটারমোস্ট অরবিটাল ইজ গ্রেটার দ্যান সোডিয়াম। তার মানে এই যেটা উপরে আছে দুটার সঙ্গে তুলনা করলে সেটার সক্রিয়তা বেশি। তাহলে এটার মধ্যে সবচেয়ে নিচে এর সক্রিয়তা কম। এই দুটোর সঙ্গে তুলনা করলে এটার সক্রিয়তা বেশি, এটার কম। যেহেতু এর সক্রিয়তা কম, এটার সক্রিয়তা বেশি, অর্থাৎ লিথিয়ামের সক্রিয়তা বেশি, পটাশিয়ামের সক্রিয়তা কম। ঠিক তেমনি ইলেকট্রন রিলিজ করার যে ক্যাপাসিটিটা আর ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাসিটিটা, এরা যখন ইলেকট্রন ত্যাগ করে তাহলে এরা হয়ে যাবে একযোজি, দ্বিযোজি, ত্রিযোজি, এবং এটা হবে এর জারণ সংখ্যা 2, এর জারণ সংখ্যা 2, 3 হয়। Sn2, Pb2+ এবং হাইড্রোজেন 1+, কপার 2+, সিলভার 1+, গোল্ড 1+। তাহলে এদের যে প্রবণতা, ইলেকট্রন গ্রহণের প্রবণতা, এই দুটার সঙ্গে তুলনা করলে এটার গ্রহণের প্রবণতা বেশি। অর্থাৎ যদি সোডিয়াম এবং হাইড্রোজেন এক জায়গায় থাকে তাহলে হাইড্রোজেন তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করে এই গ্যাস হয়ে যাবে সোডিয়ামের তুলনায়। অনুরূপভাবে অ্যানায়নের কথা যদি আমরা চিন্তা করি তাহলে নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সাইড, এই দুটার মধ্যে যদি উপস্থিত থাকে দ্রবণে, আমরা প্রায় দেখব, তাহলে এর প্রবণতা বেশি ইলেকট্রন ত্যাগ করার, জারিত হওয়ার, এর প্রবণতা বেশি, এর কম। অর্থাৎ অ্যানায়নের এই যে তাদের সক্রিয়তা অনুযায়ী সাজানো হয়েছে, এটাকে অ্যানায়নের সক্রিয়তা সারি বলা হবে, এটা ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ বা সারি বলা হবে। যদি কোনো দ্রবণে একাধিক অ্যানায়ন বা ক্যাটায়ন থাকে, তাদের মধ্যে ওই দুটার মধ্যে যেটার অবস্থান নিচে, ক্যাটায়নের বেলা সেটা তাড়াতাড়ি বিজারিত হবে, ইলেকট্রন গ্রহণ করবে, আর অ্যানায়নের বেলায় যেটা নিচে ওটা তাড়াতাড়ি, দুটার তুলনায় নিচেরটা তাড়াতাড়ি জারিত হওয়ার প্রবণতা থাকবে। তাহলে কথাটা তাহলে এরকম, যখন কোনো ইলেকট্রোলাইট দ্রবণে বিদ্যুৎ বিশ্লেষণ করার সময় একাধিক যদি ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে, সেই ক্ষেত্রে যেটার অবস্থান তার ক্যাটায়ন সারিতে অথবা অ্যানায়নের সারিতে নিচে, ক্যাটায়নের বেলা সেটা তাড়াতাড়ি বিজারিত হবে নিচেরটা, অ্যানায়নের বেলায় নিচেরটা তাড়াতাড়ি জারিত হবে। এই হলো ক্যাটায়ন এবং অ্যানায়ন চার্জ মুক্ত হওয়ার যে প্রবণতা। এবং মজার ব্যাপার,
এই দুটির মধ্যে যেটি সক্রিয়তা বেশি ওইটাকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হবে, যেটা সক্রিয়তা কম অর্থাৎ যেটা কম বিজারিত হতে পারে ওটাকে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হবে। ইলেকট্রিক বিশ্লেষণে, ইলেকট্রিক অ্যানালাইসিসে বেশি সক্রিয়তাটা অ্যানায়ন এবং কম সক্রিয়তা ক্যাথোডে ব্যবহার করা হবে। এই তো গেল ক্যাটায়ন অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। এবার আসি আমরা ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবে এই চার্জ মুক্ত হওয়ার যে সিঁড়ির তুলনায় ঘনমাত্রার ব্যাপারটা বেশি প্রভাব ফেলে। যেমন সোডিয়াম এবং যেমন ক্লোরিন ও হাইড্রোক্সাইড, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুত করার সময় সেখানে আমরা দেখব যে ক্লোরিন আগে বিতাড়িত হচ্ছে, হাইড্রোক্সাইড থেকে যাচ্ছে, কিন্তু হাইড্রোক্সাইড অপসারণ হওয়া উচিত। এই ক্ষেত্রে দেখা গেছে যে সোডিয়াম ক্লোরাইডে 1 মোল যদি আমরা নিই, 1 মোল, তাহলে ক্লোরিনের ঘনমাত্রা এত মোল। আবার এখানে যখন হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনের ঘনমাত্রা বিশুদ্ধ অবস্থায় 10⁻⁷। তাহলে এই দুটোর ঘনমাত্রার তুলনায় ক্লোরিনের ঘনমাত্রা অনেক বেশি। কিন্তু এই দুটো একসঙ্গে উপস্থিত থাকলে হাইড্রোজেন বিমুক্ত হওয়া অথবা হাইড্রোক্সাইড বিমুক্ত হওয়ার প্রবণতা বেশি থাকা উচিত। কিন্তু এটা না হয়ে ক্লোরাইডেই আগে বিমুক্ত হবে, কারণ ক্লোরাইডের ঘনমাত্রা ওই ইলেকট্রোলাইসিসে বেশি। এই জন্য হাইড্রোক্সাইডের তুলনায় ক্লোরাইডের ঘনমাত্রা বেশি হওয়াতে সে আগে চার্জ মুক্ত হয়ে ক্লোরিন গ্যাস বের হয়ে যাবে। কারণ এই গাঢ় সোডিয়াম ক্লোরাইডে এটা বিশ্লেষণ হয়ে যায় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। অনুরূপভাবে পানি বিশ্লেষিত হয় হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন। এই দুটো অ্যানোডে আকৃষ্ট হয়। তাহলে যদি এটা চলে যেত তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড পাওয়া কষ্টকর হইত। কিন্তু দেখা গেছে ঘনমাত্রার তুলনায় পানিতে এর ঘনমাত্রা 10⁻⁷.1 মোলারে, আর এর হলো 0.1। এই ক্ষেত্রে এর তুলনায় এর ঘনমাত্রা বেশি, সুতরাং এখানে ক্লোরাইড বিমুক্ত হবে আগে। এই গেল ঘনমাত্রা। অর্থাৎ কোনো দ্রবণে কোনো আয়নের ঘনমাত্রা যদি বেশি হয় সেটা আগের নিয়ম অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়ন সারিতে যে কথাটা বলা হচ্ছে সেটার চেয়ে এটা বেশি কার্যকর হবে। এবার চলে এসে আমরা তড়িৎদ্বারের প্রকৃতি। তড়িৎদ্বারের প্রকৃতি হইল হাইড্রোজেন, যেমন এই জায়গাটাতে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন একই সঙ্গে ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে, কিন্তু এখানে হাইড্রোজেন নিচে আছে, এ তাড়াতাড়ি বিমুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে। কিন্তু যদি প্লাটিনিয়াম দেওয়া যায় তাহলে হাইড্রোজেন বিমুক্ত হবে বটে, কিন্তু যদি মার্কারি ক্যাথোড ব্যবহার করা হয় তাহলে হাইড্রোজেনের পরিবর্তে সোডিয়াম তাড়াতাড়ি চার্জ মুক্ত হবে। তাহলে তড়িৎদ্বারের প্রকৃত উপরেও চার্জ বিমুক্ত হওয়ার প্রবণতা আমরা লক্ষ্য করি। এই গেল তড়িৎদ্বারের প্রকৃতি। এরপরে আলোচনা করব বিশুদ্ধ পানিতে তড়িৎ বিশ্লেষণ করলে আমরা
কি পাবো সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।